নমস্কার, নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 3 থেকে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। প্রশ্নটি হলো, ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যামিলো ক্যাভুরের অবদান কী ছিল? তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর 8 নাম্বার 4 নাম্বারের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি, তোমরা দেখো। তোমাদের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যামিলো ক্যাভুরের অবদান কী ছিল? 8 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে নিই, তোমাদের আগের ক্লাসে আমি ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসেনি, কাভুর ও গ্যারিবোল্টির ভূমিকা প্রশ্নের উত্তরটি তুলে ধরেছিলাম। তোমাদের আলাদা করে আবার কাউন্ট কাভুর 8 নম্বরের পরীক্ষা এসে থাকে, তাই তোমাদের আজকে আমি কাউন্ট ক্যামিলো কাভুরকে 8 নম্বরের প্রশ্নের উত্তর হিসাবে তুলে ধরছি। তোমরা অবশ্যই ভালো করে বুঝে খাতায় লেখো। প্রথমে তোমরা ভূমিকা পয়েন্ট করবে। ইয়ং ইতালি আন্দোলনের ব্যর্থতার পর বাস্তববাদী ও দক্ষ কূটনীতিক কাউন্ট ক্যামিলো বেনশো ডি কাভুর ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। অধ্যাপক লিপসন এর মতে ক্যাভুরের জীবন কাহিনী ছিল ইতালির মুক্তি আন্দোলনের দ্বিতীয় পর্বের ইতিহাস। অধ্যাপক গ্রেনভিল এর মতে ক্যাভুরের রাজনৈতিক বাস্তববাদিতার ফলেই ইতালির ঐক্য প্রতিষ্ঠা হয়। তিনি ছিলেন পিডমন্ট ও সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী। এরপরে তোমরা পয়েন্ট করবে নীতি ও কর্মপন্থা। বাস্তববাদী ও ধুরন্ধর রাজনীতিক ক্যাভুরের নেতৃত্বে ইতালির ঐক্য আন্দোলন নতুন পথে পরিচালিত হতে থাকে। তিনি ছিলেন বাস্তববাদী। তার দৃঢ় বিশ্বাস ছিল বিদেশি সাহায্য ব্যতীত ইতালির ঐক্য সাধন অসম্ভব। তিনি ম্যাৎসেনির মতো প্রজাতন্ত্র নয়, নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে ইতালির ঐক্যের প্রধান বাধা অস্ট্রিয়াকে ইতালি থেকে মুক্ত করতে হবে। পিডমন্ট সার্ডিনিয়াকে ইতালির ঐক্য আন্দোলনের নেতৃত্বে প্রতিষ্ঠিত করে অর্থনৈতিকভাবে গড়ে তুলতে হবে। এরপরে তোমরা পয়েন্ট করবে ক্যাভুরের বিদেশ নীতির ভিত্তি। ইতালির সমস্যাকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ড, ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন পত্রিকা যেমন ইংল্যান্ডের মর্নিং পোস্ট, দি টাইমস, ফ্রান্সের লা মার্টিন, লা ইন্ডিপেন্ডেন্স বেলগি প্রবন্ধ লিখে জনমত গঠনে সচেষ্ট হন। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রবন্ধের মাধ্যমে তিনি অস্ট্রিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের সাহায্য লাভের চেষ্টা করেন। এরপর তোমাদের পরের পয়েন্ট, আভ্যন্তরীণ ও সামরিক সংস্কার। ক্যাভুর ইতালিবাসীর মধ্যে স্যাভয় রাজবংশের শাসনের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার জন্য আভ্যন্তরীণ ও সামরিক সংস্কার করে পিডমন্ট ও সার্ডিনিয়াকে শক্তিশালী করে তোলেন। তিনি ইতালির সমস্যাকে আন্তর্জাতিক সমস্যায় পরিণত করার জন্য 1854 খ্রিস্টাব্দে ক্রিমিয়া যুদ্ধে ইঙ্গো ফরাসি পক্ষে যোগদান করেন। 1856 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলনে ইতালির উপর অস্ট্রিয়ার স্বৈরাচারী শাসনের স্বরূপ তুলে ধরে ইতালির সমস্যাকে আন্তর্জাতিক সমস্যায় রূপান্তরিত করেন। এই প্রসঙ্গে ঐতিহাসিক লিপসন বলেন যে ইতালিতে অস্ট্রিয়ার অত্যাচারের কাহিনী প্রকাশিত হওয়ায় অস্ট্রিয়ার দমননীতি কিছুটা শিথিল হয়। এ ব্যাপারে ইতালীয় দেশপ্রেমিক দানিয়েল মানিন বলেন, আমরা ইতালিতে অস্ট্রিয়ার আচরণের পরিবর্তন চাই না, আমরা চাই অস্ট্রিয়া ইতালি ত্যাগ করুক, পূর্ণচ্ছেদ।
এরপরে তোমরা পয়েন্ট করবে প্লম্বিয়ার্সের সন্ধি। ক্যাভুর 1858 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সঙ্গে প্লম্বিয়ার্স নামক স্থানে যে চুক্তি স্বাক্ষর করেন তা প্লম্বিয়ার্সের সন্ধি নামে পরিচিত। ক্যাভুর অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে তৃতীয় নেপোলিয়নের সহায়তা পান। 1859 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া পিডমন্ট সার্ডিনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তৃতীয় নেপোলিয়নের সহায়তায় ক্যাভুর ম্যাজেন্টা ও সলফেরিনোর যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে। এরপরে তোমরা একটা প্যারা করবে, অস্ট্রিয়ার যখন ইতালি থেকে বিদায় আসন্ন সেই মাহেন্দ্রক্ষণে বা সেই মুহূর্তে তোমরা লিখতে পারো, ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ক্যাভুরের সঙ্গে কোনোভাবেই আলোচনা না করে 1859 খ্রিস্টাব্দে যুদ্ধবিরতি ভিল্লাভাঙ্কার চুক্তি অস্ট্রিয়ার সঙ্গে স্বাক্ষর করেন। এই সন্ধির দ্বারা পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে লম্বার্ডি ও মিলান যুক্ত হলেও ভেনেসিয়া অস্ট্রিয়ার অধীনে থেকে যায়। এরপরে তোমরা পয়েন্ট করবে উত্তর ও দক্ষিণ ইতালির ঐক্য সাধন। ইতিমধ্যে অস্ট্রিয়ার পরাজয়ে মধ্য ইতালির রাজ্যগুলি যথা পার্মা, টাস্কানি, মোডেনা, রোমান প্রভৃতি পিডমন্ট সার্ডিনিয়ার সঙ্গে সংযুক্তি হয়। এর ফলে উত্তর ইতালি ঐক্যবদ্ধ হয়। অপরদিকে দক্ষিণ ইতালির সিসিলি ও নেবলসে বুর্বো শাসনের বিরুদ্ধে ইতালির ঐক্য আন্দোলন শুরু হয়। গ্যারিবল্ডি তার লাল কর্তা বা রেড শার্ট বাহিনী দিয়ে সিসিলি ও নেবলস দখল করেন। এই অবস্থায় তিনি রোম আক্রমণের উদ্দেশ্যে ফ্রান্সের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়। এমতো অবস্থায় ক্যাভুরের নির্দেশে গ্যারিবল্ডি ওই দুটি স্থান পিডমন্টকে ছেড়ে দেয়। অস্ট্রিয়ার অধীনস্থ ভেনেসিয়া পোপের অধীনস্থ রোম ছাড়া ইতালি ঐক্যবদ্ধ হয়। এরপরে তোমরা সবার শেষে উপসংহার করে উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ছিলেন বিশেষ স্থানের অধিকারী, তাই তাকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয়। ঐতিহাসিক হ্যাজেন বলেন _ শুরু জাতি হিসাবে ইতালি হলো ক্যাভুরের সৃষ্টি _ ছেদ। বলা হয় যে _ শুরু ক্যাভুরই হলেন আধুনিক ইতালির স্রষ্টা ছেদ _ তাহলে আজ তোমাদের কাছে ইতিহাস বই চ্যাপ্টার 3 থেকে একটি গুরুত্বপূর্ণ 8 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তোমাদের আবার পরে নেক্সট ভিডিও আপলোড করছি।